সিরাজ, মির্জাফর ও ইস্ট বেঙ্গল। কিছু কথা বলি, কিছু ভুল ধারণা আছে আমার মনে হয়, আমার নিজের মধ্যেও ছিল ছোটোবেলা থেকে। বঙ্গবাসী বা গোটা ভারতবাসীর মধ্যে তো আছেই যে সিরাজের জন্য নাকি ভারত পরাধীন হয়েছে, সিরাজ নাকি খাল কেটে কুমিরকে ঢুকিয়েছে ভারতবর্ষে। ইস্টবেঙ্গল নিয়েও বলবো, ইস্টবেঙ্গলের যে RFDL এর টিম যে ব্যর্থ হচ্ছে, এখন মুখ থুবড়ে পড়ছে ন্যাশনাল ফুটবল লিগে, ন্যাশনাল লেভেলে RFDL সেটা প্রসঙ্গে বলবো, কিন্তু সিরাজ নিয়ে বলিনি। সিরাজটা বুঝলে আপনারা এই ব্যাপারটা বুঝবেন। এখন বসে আছি, একটু বাদে ব্রেকফাস্ট করব, তারপর কলকাতার উদ্দেশ্যে চলে যাব। মুর্শিদাবাদে বসে আছি ভাগীরথীর তীরে বা হুগলি নদীর তীরে, রিসর্টে বসে আছি। সুন্দর রিসর্ট। কালকে ওনারা বললেন দাদা একটুখানি রেকমেন্ড করে দেবেন, জলছবি রিসর্ট। এখানে আরও ভালো রিসর্ট থাকতেও পারে, আপাতত জলছবিতে রয়েছে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যে সিরাজ যদি না হারতো তাহলে নাকি ইংরেজরা ভারতবর্ষ দখল করতে পারতো না। আচ্ছা, বাংলা কি কোনো দুর্গের ছিদ্র সৃষ্টি করেছিল? মানে আপনারা যারা পুরনো দিনের এই কেল্লা যুদ্ধের ইতিহাস জানেন, সেখানে জানেন যে একটা দুর্গে বা কেল্লার বেশ একাধিক দরজা থাকতো। তো যে কোনো একটা দরজা যদি কোনোভাবে যারা আক্রমণ করছে, শত্রুপক্ষ, তারা যদি ভেদ করতে পারতো বা ভাঙতে পারতো, তাহলে সেই দুর্গের পতন অবধারিত ছিল। মানে সেই দুর্গ দিয়ে সে ঢুকে যেত, মানে যারা আক্রমণ করছে। ভারতবর্ষ কি কোনো দুর্গ ছিল? মানে গোটা ভারতবর্ষ জুড়ে কোনো দুর্গ ছিল এবং বাংলায় কি সেই দুর্গের কোনো ফটক ছিল যে বাংলাতেই ঢুকে গেছে বলে গোটা ভারতবর্ষকে মানে দখল করে নিয়েছিল ব্রিটিশরা? এমন তো হতেই পারতো যে শুধু বাংলা দখল করলো আর গোটা ভারতবর্ষ দখল করতে পারলো না। যেমন পাক অধিকৃত কাশ্মীর আমরা বলি, পিওকে। পাকিস্তান তো কাশ্মীরের একটা অংশ অধিগ্রহণ করে নিয়েছে, অকুপাই করে নিয়েছিল। তারপর কি পাকিস্তান গোটা ভারতকেও অধিগ্রহণ করে নিয়েছে? চায়না কিছু অংশ, অরুণাচল প্রদেশের আমরা জানি, তারা নিজেদের দখলে নিয়েছে। তা বলে কি চায়না গোটা ভারতবর্ষকে নিয়ে নিতে পেরেছে? তো 1757 সালে ব্রিটিশরা যখন বাংলা দখল করলো বা মুর্শিদাবাদ দখল করলো পলাশির প্রান্তরে, তো কি করে তারা গোটা দেশটাকে দখল করে ফেললো? এটা কোনোদিন ভেবেছেন? আমার মনে হয় না বেশিরভাগ মানুষ ভেবেছে। তারা মির্জাফরকে দোষ দেয়, জগৎ শেঠকে দোষ দেয়, দ্য ব্যাংকার্স। তখনকার যে জগৎ শেঠ ছিল, মানে জগৎ শেঠ হচ্ছে একটা উপাধি। জগৎ শেঠ ফ্যামিলিতে একাধিক ব্যক্তি ছিল, এখনও আছে। মানিকতলাতে তাদের বর্তমান প্রজন্ম রয়েছে। তাদের উপাধি দিয়েছিল দিল্লি থেকে জগৎ শেঠ। তারা ব্যাংকার্স অফ ইন্ডিয়া। আপনারা অনির্বাণ দাসের এক ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখানে ওই জগৎ শেঠদের নিয়ে খুব সুন্দর একটা ব্লগ পাবেন আপনারা। তো যেটা বলছিলাম, যে ভারতের পতন কিন্তু অনিবার্য ছিল। যদি সিরাজ না হতো, যদি বাংলা না হতো, অন্য কোনো অংশ দিয়ে ওরা শুরু করতো ওদের ভারত অধিগ্রহণ। তার কারণ ভারতবর্ষ আজকের ইস্টবেঙ্গলের নিতুদের মতন হয়তো অনেক অর্থ ছিল, কিন্তু আধুনিক চিন্তাভাবনা ছিল না। এই মুর্শিদাবাদেই ধরুন, রাস্তাগুলো আঁকা বাঁকা। কে বলেছে এরকম আঁকা বাঁকা সব রাস্তা করতে? কেউ বলেছিল কি? আপনার হরপ্পা মহেঞ্জোদারোর আরবান প্ল্যানিংগুলো দেখবেন, সোজা রাস্তা। আজকের দিনে যে আপনারা দেখেন, নিউ টাউনে দেখেন, বা যে কোনো চণ্ডীগড় বা সল্ট লেকে, সোজা একদম ক্রিস ক্রস ওরকম রাস্তা প্ল্যানিং।
আগেও তো হয়েছে, হরপ্পা মহেঞ্জোদারোতে হয়েছে। মুর্শিদাবাদে বাংলার তখন এত অর্থ ছিল, কিন্তু এই অর্থই ছিল শুধু। শিক্ষা সেই অর্থে ছিল কি? থাকলে এই ধরনের আরবান প্ল্যানিং করবে কেন? গোটা ভারত জুড়ে মারাঠারা, বর্গীরা, ওদিকে অরঙ্গজেব, ছিল আধুনিক চিন্তাভাবনা। বড় বড় মসজিদ মন্দির করা ছাড়া আর কিভাবে তারা জব সৃষ্টি করতো, মানে কর্ম সৃষ্টি করতো তখনকার দিনে? আপনার কেন মনে হয়েছে, বা আপনাদের বা আমারও এরকম ধারণা ছিল যে সিরাজ না হারলে ইংরেজরা ভারতবর্ষ দখল করতে পারতো না? গোটা বিশ্ব জুড়ে তো ইংরেজ, স্পেন, স্প্যানিশরা, ফরাসিরা আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা দখল করে নিয়েছিল। কেন মনে হয়েছে যে ভারতবর্ষ দখল করতে পারতো না? মানে বাংলা অধিগ্রহণ করেছে বলে কি আফগানিস্তান থেকে শুরু করে ওই সমস্ত কিছু ওরা অধিগ্রহণ করে নিয়েছিল? করতোই, আজ না হোক কালে এটা অধিগ্রহণ করতোই। আর আপনারা যারা বলেন যে, এখনো প্রত্যেকটা মানুষ বলে, মোর দ্যান 90% মির্জাফর নাকি কনস্পিরেসি করেছে সিরাজের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা বলুন, আজকের দিনে রাজনীতিতে দাঁড়িয়ে যে কোনো দুটো রাজনৈতিক দল, বাংলায় কিছুদিন বাদে ইলেকশন আছে, তো মুখ্য দুটো চরিত্র কি? এক বিজেপি আর এক তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে সারাক্ষণ কূটনৈতিক চাল চালছে না বিজেপির বিরুদ্ধে, বা বিজেপি কি চালছে না টিএমসির বিরুদ্ধে? এটা কখনো হয়? এই ভারতবর্ষ, সে কি সারাক্ষণ ভাবছে না কি করে একে ওকে টাইট দেওয়া যায়, বা আশপাশের দেশ কি ভাবছে না কি করে ভারতবর্ষকে টাইট দেওয়া যায়? তো এটা কাজই কূটনীতি। কূটনীতি। পাণ্ডবরা কৌরবদের বিরুদ্ধে ভাবেনি কিছু, বা কৌরবরা পাণ্ডবদের বিরুদ্ধে ভাবেনি? তো খুবই স্বাভাবিক। আর যেটা লোকে বলে যে সিরাজের সৈন্যরা গদ্দারি করলো, তো সিরাজের তো সেই অর্থে পুরো সৈন্য নিজের দখলে ছিল না। পিছনে মীর জাফরের কন্ট্রোলে ছিল, মানে মীর জাফরই তাদের ফান্ডিং করতো। কিছুটা ছিল জগৎ শেঠদের কন্ট্রোলে। গতকাল তো গেলাম জগৎ শেঠের মিউজিয়ামে, গেলাম, প্রচুর ওয়েপেন রয়েছে, আর্মারি রয়েছে, ওয়ার আর্মারি রয়েছে, যেটা জগৎ শেঠদের সৈন্যবাহিনীর। তো আপনি এর থেকে ওর থেকে খাপচা মেরে আপনার সৈন্যবাহিনী তৈরি করেন, সৃষ্টি করেন যুদ্ধের সময়, তার আপনার সঙ্গ দেয়নি, আপনি ঠিকঠাক করে কূটনৈতিক চালটা চালতে পারেননি। ইটস এ ডিপ্লোমেসি ফেলিওর। ধরুন আপনার আশপাশে বা আপনার বিভিন্ন যে অঙ্গরাজ্য, তাদের যারা মাথা, তাদের সাথে আপনার কূটনীতিতে আপনি বিফল হয়েছেন, ফেল করেছেন, তাই আপনি হেরে গেছেন। এখানে মির্জাফর গদ্দারি করলো, এ তো সবাই করবে মশাই যুদ্ধে। আপনাকে দেখতে হবে যে আপনার পক্ষে যাতে সবাই থাকে। আপনি পারেননি সেখানে, ইউ ফেল ইন দ্য ডিপ্লোমেসি অ্যান্ড ইউ লস্ট দ্য ওয়ার। খুবই স্বাভাবিক, তাই না? আলাদা করে মির্জাফরকে দোষ দেওয়া, বা জগৎ শেঠ, কেন জগৎ শেঠরা নাকি বেঁচে দিল ভারতবর্ষকে? জগৎ শেঠ কি জানতো যে ব্রিটিশরা তারপর গোটা দেশটা দখল করে নেবে? সে যেই জগৎ শেঠ হয়ে থাকুক তখন। আর এটা তো সারা বিশ্ব জুড়ে হয়ে আসছে। যারা ব্যবসাদার, তাদের সাথে একটা সুসম্পর্ক যদি বজায় না থাকে রাজার, তাহলে ব্যবসাদার সে রাজাকে গিলে ফেলে, বা রাজা সেই ব্যবসাদারকে গিলে ফেলে। তা সিরাজের সাথে তখন ওয়ার্ল্ডসের ওয়ান অফ দ্য রিচেস্ট ব্যাংকার জগৎ শেঠ, তার বনিবনা হচ্ছিল না, আর্থিক দিক দিয়েই বনিবনা হচ্ছিল না, আর্থিক বিষয়ে। তো সে সুযোগ বুঝে সিরাজকে সরিয়ে দিয়েছে। তো সিরাজ কেন তাকে আগে সরালো না, বা তার সাথে একটা সুসম্পর্ক স্থাপন করলো না?
এটা চিরকাল হয়ে এসছে। এবার আসা যাক, আশা করি কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন কী বিষয়ে নিয়ে আলোচনা করলাম। এবার আসা যাক ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ইস্ট বেঙ্গলের জুনিয়র টিম এখন বিফল হচ্ছে ন্যাশনাল লেভেলে। এটা স্বাভাবিক নয় কি? আপনারা এমন একটা রাজ্য থেকে একটা ফুটবল ডিরেক্টরকে করেছেন যে রাজ্যের কোনো নেই, কোনো হিরোইক ক্যারেক্টার নেই। যেন বাংলাতে এখনও তো কম ক্যারেক্টার আছে সেরকম, কিন্তু বাংলার একটা ইতিহাস আছে, প্রচুর বড় বড় ক্যারেক্টার আছে। সে লিটারারি ক্যারেক্টার হোক, মানে লেখক হোক, সে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, মানে একাধিক, আমি ওইভাবে আলাদা করে নাম নিতে চাই না, পেন্টার্স থেকে শুরু করে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ না বললে আজকের দিনে আবার পলিটিশিয়ানস, চিত্তরঞ্জন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, একাধিক শেষ করা যাবে না। বলুন তো, নর্থ ইস্ট থেকে একটা কোনো ক্যারেক্টার, নর্থ ইস্টে একাধিক রাজ্য থেকে একটা কোনো ক্যারেক্টার, তো কেন এটা ভাবার দরকার না? একটা সমাজের কোথাও নিশ্চয়ই একটা সমস্যা আছে যে সেখান থেকে একটাও ক্যারেক্টার উঠে আসে না, স্বাধীনতা পরে উঠে আসে না। আপনারা দেখবেন অনেক সমাজ আছে যেখানে তারা যারা পিছিয়ে আছে আর্থিকভাবে বা বিভিন্ন কারণে পিছিয়ে আছে, সেখান থেকে একটা দুটো ক্যারেক্টার অন্তত উঠে এসছে, নর্থ ইস্ট থেকে উঠে আসেনি। তো সেখান থেকে আপনি ধরে বেঁধে একটা সিংটোকে ধরে আনলেন। সে কী করলো? সে জাস্ট একটু চেঞ্জ করে দিল। আগে বিনো আনতে যত রাজ্যের কেরালা থেকে রিজেক্টেড প্লেয়ারদের নিয়ে আসতো, যাদেরকে কেরালা ব্লাস্টার্স, চেন্নাই, বেঙ্গালুরু এরা তোলেনি, সেসব বাতিল প্লেয়ারদের তুলে আনতো বিনো। সে একই কাজটা শুরু করলো সিংটো। তো দেখুন, আপনি কার থেকে টুকবেন জীবনে সেটা বড় বিষয়। সবসময় যে ডাইরেক্ট টুকলে লাভবান হয় তা নয়, একটু বুদ্ধি করে টুকতে হয়। তবু টুকবেন তো কারোর থেকে, কার থেকে টুকবেন? আপনি যে ফেল করছে তার থেকে টুকলে তো অবধারিত ফেল করবেন। আপনাকে টুকতে হবে কেন? ভালো যে পরীক্ষাতে প্রথম হয় কি দ্বিতীয় হয় তৃতীয় হয়, এরকম কারোর থেকে টুকবেন, একটু মাথা খোলা রেখে টুকবেন, ঠিকঠাক করে টুকবেন। তার রোল নাম্বার টুকে দেবেন না। আমাদের কলেজে অনেকে ছিল রোল নাম্বার টুকে দিত। তো আপনি টুকলেন বা আপনি নিয়ে এলেন এমন দুই ব্যক্তিকে। আর কেরালা, সে নাকি হাইলি এডুকেটেড স্টেট, ছোটোবেলা থেকে শুনে আসছি। লিটারেসি, কী লিটারেসি? না, তারা সই করতে পারে, 100% লিটারেসি, তারা সবাই নাকি সই করতে পারে। কী সই করে কে জানে, নাম সই করতে পারে, সেইটা মানে নাকি এনাফ। লিটারেসি মানে কি? আপনি নামটা সই করতে পারবেন। কিন্তু দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ মার্চ মাস পড়ে গেল, কেরালার ম্যাক্সিমাম এমপ্লয়ারকে ওই মিডল ইস্ট। সেখানে তারা কী করে? মিডল ইস্টের যত দুবাই, আবুধাবি, দোহা, যত আছে, রিয়াদ, যতগুলো দেশ আছে তার বড় বড় শহরগুলোতে, কেরালা থেকে গিয়ে তারা কী করে, যারা লার্জেস্ট এমপ্লয়ার ফর কেরালা, আপনার ওই হোটেল, এয়ারপোর্ট মেনটেনেন্স, ফ্লোর মেনটেনেন্স, মানে পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার রাখা, বলছি না খারাপ কাজ, কিন্তু তাদের ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট হচ্ছে এই পেট্রোল পাম্প, এখান থেকে। তো আপনি সেখান থেকে ধরে আনেন। সেখান থেকে ভালো যে পাওয়া যাবে না তা নয়। ইস্টবেঙ্গলের যে মহিলা টিমের কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস যথেষ্ট ভালো, যোগ্য এবং সৎ ব্যক্তি। ধরে আনলেন বিনোকে, বিফল হলেন। এবার আপনি ধরে আনলেন কাকে? সিংটোকে, আরেকজনকে ধরে আনলেন, যেখানকার যেই রাজ্যগুলো থেকে বোধহয় একটাও কোনো ভালো উদাহরণ নেই যে ভারতের রাজনীতিতে, সাহিত্যে, সংস্কৃতিতে, ফুটবল কোচে কোনো ভালো কোচ উঠে এসছে। কোচ হিসেবে ধরে আনলে তাও একটা মানে ছিল। আপনি তাকে ধরে আনলেন ফুটবল ডিরেক্টর করে, একটা লিডারশিপ রোলে। ওখান থেকে কোন লিডার বেরিয়েছে? আপনি কাউকে একজন দুজন কাউকে স্পিকার বানিয়ে দিলেন, স্পোর্টস মিনিস্টার বানিয়ে দিলেন, তারপর তারা কী পারফর্ম করেছে? যাকে আশা করি বোঝানো গেল যে
সিরাজের ইতিহাস, বাংলার ইতিহাস নিয়ে একটু আবার ব্যাখ্যা করার প্রয়োজন আছে, আবার একটু ভাবার প্রয়োজন আছে। ভটভটি শুরু হলো বোধহয়, কেউ সকালে বেরোবে। এখানকার জলছবি রিসর্টের নিজস্ব একটা স্টিমার আছে, সেখানে প্রথম দিন বেরিয়েছিলাম আমরা, সুন্দর নদীপক্ষে 1.5 ঘন্টা ঘুরেছিলাম। এখন বোধহয় ভোরে কেউ বেরোবে। এখনও আলো পরিষ্কার ফোটেনি আশপাশে, মেঘাচ্ছন্ন পরিবেশ, এখনও সকালে ওই কুয়াশা কুয়াশা। তো আশা করি কিছুটা বোঝা গেল, যাহা ইস্টবেঙ্গল তাহা বাংলা, একইভাবে একটু ভাবা দরকার, একটু স্বচ্ছতা নিয়ে, বুদ্ধি লাগিয়ে। ভালো থাকবেন।